ট্রাইব টিভির চায়ের আড্ডায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি লদম। চায়ের আড্ডা আজ আমাদের পৌঁছে গেছে মালদা জেলার বুলবুল চণ্ডীতে। চায়ের আড্ডায় আমরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করছি। এলাকার উন্নয়ন অনুন্নয়ন নিয়ে কথা হচ্ছে এলাকাবাসীর সাথে। এবার একটু আলাদা কথা হবে রাজ্য রাজনীতি নিয়ে, এলাকা থেকে শুরু করে রাজ্য রাজনীতি নিয়ে। নিচু তলার যে সমস্ত কর্মী রয়েছেন, অর্থাৎ রাজনৈতিক কর্মীরা রয়েছেন, তারা কি ভাবছেন, তাদের নিচু তলাতে তাদের কি পলিসি রয়েছে, অর্থাৎ যেহেতু সামনে রয়েছে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিচুতলায় কেমন কাজ চলছে, তার কি চিন্তাভাবনা, কথা হবে এ নিয়ে। আমাদের সাথে রয়েছেন এখান থেকে বিজেপি থেকে রয়েছেন, টিএমসি থেকে রয়েছেন সিপিএম থেকেও। প্রথমেই কথা হবে, প্রথমেই জিজ্ঞেস করে নেব, দাদা বলেন আপনার এলাকার উন্নয়ন নিয়ে বলুন। আমাদের এলাকার উন্নয়ন নিয়ে যদি বলতে লাগে তাহলে একটু পিছিয়ে যেতে লাগে, কারণ বর্তমানে আমরা বুলবুল চণ্ডীতে আছি। তো গোটা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তাতে 70-75 বছর ধরে যে রাজ্য রাজনীতি চলছে, একটার পর একটা মুখ্যমন্ত্রী বদলেছে, সরকার বদলেছে। তো আমাদের বুলবুল চণ্ডী তথা হবিবপুর ব্লক যেটা আছে, সেখানে দেখবেন যে আমাদের পূর্বসূরীরা যেটা ছেড়ে গেছেন সেটার বাইরে কোনো বাড়তি উন্নয়ন হয়েছে বলে আমাদের মনে হয় না। কারণ আমরা কিছুদিন আগে আমাদের বয়েজ স্কুল আছে, সেখানে আমাদের 75 বছর পূর্তি করলাম। আমাদের এখানে একটা আমাদের বড় কালী পুজো হয়, সেটার 75 বছর পূর্তি হলো। আমরা যা পেয়েছিলাম, আমরা জন্মের পর থেকে একটা রেল স্টেশন পেয়েছিলাম, একটা এই বাস স্ট্যান্ড যেটা আছে সেটা বাসের পরিষেবা পেয়েছিলাম, একটা হাই স্কুল পেয়েছিলাম, একটা বালিকা বিদ্যালয় গার্লস স্কুল পেয়েছিলাম, একটা হাসপাতাল পেয়েছিলাম। তার থেকে বাড়তি নতুন কিছু হয়েছে, এটা কিন্তু আমার জন্মের পর থেকে আমি বর্তমানে দেখিনি যে নতুন কিছু হয়েছে। তো পরবর্তী প্রজন্ম যারা আমাদের কাছ থেকে কি পাবে, মানে আগে হয়েছে বলতে কোন আমলে হয়েছে, কংগ্রেস আমলে না বাম আমলে? সে 75 বছর পূর্তি হলো, তাহলে ভেবে নেন যে কত বছর আগে হয়েছে। তারপরে আপনি বলতে চাইছেন যে এখন কোনো উন্নয়নই হয়নি, নতুন করে যে নতুন কিছু হয়েছে পুরো সমাজের জন্য, নিজেদের সেলফ ডিপেন্ড যেটা করছে, মানে যে নিজেরা যে ধরেন উন্নতি করছে, সে নিজেদের উন্নতি হয়তো আমরা করেছি, কিন্তু সমাজ কল্যাণমূলক যে উন্নয়নটা আজ পর্যন্ত আমাদের এখানে যতজন আমরা আছি, আমরা প্রত্যেকে কিন্তু এই প্রজন্মের লোক। এই প্রজন্ম থেকে আমরা কিন্তু বলতে পারবো না যে আমরা নতুন কিছু করে দিলাম আমাদের বুলবুল চণ্ডীর জন্য। এটা আমাদের কাছে ক্ষোভের একটা। তো এত বছর ধরে ধরেন উন্নয়নের ধারা চলছে রাজ্যে, সে কংগ্রেস গেল, সিপিএম গেল 34 বছর, তারপরে এই 11-12 বছর ধরে আমাদের এখন বর্তমানে রাজ্য সরকার তৃণমূল চলছে। তো উন্নয়নটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছি। রাজ্য সরকার তো বললে উন্নয়নের ধারা অব্যাহত, আর আপনারা বলছেন উন্নয়ন হয়নি। কথা বলেন, আমাদের তৃণমূল কর্মী রয়েছেন, কি বলবেন? আপনার এলাকায় তো উন্নয়নই হয়নি বলছেন। উন্নয়নের ধারা আপনি বুলবুল চণ্ডী তথা হবিপুর ব্লক ঘুরলে বুঝতে পারবেন। আমাদের হবিপুর ব্লক বরিন্দ এলাকা, পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকা, যেখানটাতে যে এলাকাগুলোতে মানুষজন বা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারতো না, বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রকল্প পথশ্রীর মাধ্যম দিয়ে প্রতিটি অঞ্চলে অঞ্চলে যে ধরনের উন্নয়ন হয়েছে বা রাস্তাঘাটের কাজ হয়েছে, পানীয় জলের, আপনি একটা কোথাও হবিপুর ব্লক জুড়ে আপনি খুঁজে দেখাতে পারবেন না যে পানীয় জলের কোথাও সমস্যা আছে। আমি পার্সোনালি বুলবুল চণ্ডী নিয়ে বলছি, যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা বললেন যে বুলবুল চণ্ডীতে কোনো উন্নয়ন হয়নি। বিগত কয়েক বছর ধরে যে তৃণমূলের হাত ধরে 2011-তে তৃণমূল রাজ্য সরকারে আসার পরে বুলবুল চণ্ডীতে কী উন্নয়ন হয়েছে আপনাকে বলি। বুলবুল চণ্ডী একটা শ্মশান ঘাট তৈরি হয়েছে, যেখানে একটা শ্মশান ঘাটেরও ব্যবস্থা ছিল না, সেটাও করা আমাদের এই মমতা ব্যানার্জি আসার পর থেকেই মৌসুম নূরের ফান্ড থেকে কিন্তু ওখানে একটা কাজ হয়েছে। তার পরবর্তী বলছি আপনার কমিউনিটি টয়লেট, আপনি নতুন বাস স্ট্যান্ড দেখবেন, নতুন বাস স্ট্যান্ডও সেটা তৃণমূলেরই করা। আজকে আপনার একটা কাজ চলছে বর্তমানে, সেটা বুলবুল চণ্ডীর একটি মাত্র খেলার প্রাঙ্গণ আছে আমাদের, যেখানটাতে 3টি ব্লক বড় বড় ইভেন্ট, টোটাল সম্পূর্ণ ইভেন্টগুলো কিন্তু এই স্কুল মাঠটিতে হয়, গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির প্রাঙ্গণে। সেই প্রাঙ্গণটি এমন অবস্থা, খেলার মানে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বা খেলার মতো পরিবেশ ছিল না, সেখানটাতে বর্তমানে কাজ চলছে। সেটা সেই বাউন্ডারিটা ঘিরে দেওয়া হচ্ছে, ঘিরে দিয়ে সেখানটাতে একটা গ্যালারির মতো আমাদের একটা মুক্ত মঞ্চ
হবে, যেখানটাতে মানুষজনকে লাইটের ব্যবস্থা থাকবে। পরবর্তীতে খেলা বা ইভেন্ট করতে গিয়ে কোনো ধরনের তাদেরকে কোনো টাকা পয়সা খরচ করে প্যান্ডেল করতে হবে না, ঘিরতে হবে না, যেটা বহুত ব্যয়বহুল হয় অনুষ্ঠান করতে গিয়ে। সেই কাজগুলো আমাদের এই তৃণমূল সরকারের মাধ্যম দিয়ে বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূলের আছে। আপনি দেখে নিন, এখানে এমপি 4 বছর পার হয়ে গেল, 5 বছর হতে চলেছে। এমপির খগেন মুর্মুর 1 টাকা কাজ কোথাও দেখাতে পারবেন হবিপুর ব্লকে? যদি দেখাতে পারেন, যা হয়েছে তৃণমূলই করেছে। আপনি যে বলছেন যে কিছুই করেনি, হ্যাঁ, কিছু তো করেনি মানে 75 বছর ধরে যে চলে এসেছে, বর্তমানে এমনি জনসাধারণ যারা আছে প্রত্যেকের কাছ থেকে যদি আপনারা সার্ভে করে দেখেন, তাহলে একটা জিনিস পাবেন যে 75 বছর ধরে আজ অবধি নতুন কিছু সার্বিকভাবে কিছু হয়েছে কিনা। বললো তো বাস স্ট্যান্ড হচ্ছে, শ্মশানঘাট হয়েছে, যেগুলো হয়েছে আমি একটা আপনাকে বলি শোনেন। ঘটনা হচ্ছে প্রত্যেকটা ফান্ড আছে না, যেমন ধরেন এমপি ফান্ড, এমএলএ ফান্ড, প্রত্যেক বছর এই এমপি এমএলএ বাদ দিলে আমরা অঞ্চল বা পঞ্চায়েত সমিতি ব্লক ফান্ড যেটা আছে প্রত্যেক বছর অ্যালটমেন্ট হয়। এমপি আমাদের 5 বছর ধরে আছে, বিজেপির এমপি 5 বছর ধরে আছে। মাঝখানে আমাদের কোভিড গেল, কোভিডে যে ফান্ডগুলো আসার ছিল সেগুলো আটকে ছিল, আসেনি, সবাই জানে সেটা ভালো করে। কিন্তু তার আগ দিয়েও এই 5 বছর বাদ দিয়েও 70 বছর পিছিয়ে যান, সেখানেও কিন্তু এমপি ছিল। প্রতি বছর প্রত্যেকটা এমপির পেছনে গোটা লোকসভাতে 5 কোটি টাকা করে আসে। তাহলে আপনাদের এমপি কি করেছে? আমাদের এমপি যে 5 কোটি টাকা করে আসে তার মধ্যে তো আসেইনি না, মাঝখানে যে কোভিড ছিল এবং সেই সার্বিক উন্নয়নের জন্য যেগুলো করা দরকার 70 বছরের যদি হিসেব করেন প্রতি বছর, আজকে শুধু এমপি নয়, এমএলএ ফান্ডও যদি বলেন, এমএলএ ফান্ডে যে টাকাগুলো আসে প্রত্যেকটা ফান্ডের টাকা উন্নয়নের নাম করে আসে। এবার উন্নয়নের নাম করে 5 বছর ধরে আমি এই কাজটা করলাম, তারপরে আবার এই কাজটা করলাম, প্রতি বছর উন্নয়নের নামে কাজ হতে থাকছে, কিন্তু একটা নিদর্শন 20 বছর বা 30 বছর ধরে আছে সেটা দেখাতে পারবেন না যে এটা আমি গত 20 বছর আগে করেছিলাম যে ফান্ড থেকে, এটা এখনও বর্তমান আছে। যেটা আমরা বলতে পারবো যে আমাদের এখনও অবধি ধরেন আমাদের এই হাসপাতালের কথাই বলি, যদি হাসপাতালটা আজ থেকে 70 বছর আগে যখন হয়েছে সেই 70 বছর ধরে কিন্তু আছে। মানে বলতে চাইছেন যে আগে টাকা এসেছে কিন্তু কাজ হয়নি, আর আপনাদের এমপি আছে কিন্তু টাকা, আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে প্রত্যেকটা ফান্ড, যতগুলো ফান্ড আসছে প্রত্যেকটা উন্নয়নের নাম করে ফান্ড আসছে। উন্নয়নের আজকে ধরেন একটা রাস্তাঘাট হচ্ছে, একটা ব্রিজ হচ্ছে, একটা ছোট নালা হচ্ছে, বিউটিফিকেশন হচ্ছে, এবং সেটা যত দূর হচ্ছে সেটা স্থায়িত্ব থাকছে না। আজকে বর্তমানে একটা জিনিস হচ্ছে, সরকার যাচ্ছে সেটা চলে যাচ্ছে, সরকার যাওয়ার সাথে সাথে সেটাও চলে যাচ্ছে। দেখুন, যেই প্রশ্নগুলো উঠেছে আপনাকে বলি, বুলবুলচন্ডীতে একটা খেলার পরিবেশ ছিল না, আপনাকে বললাম যে নিদর্শন এখনও কাজ চলছে, সেটা আপনি দেখতে পাবেন। পাশাপাশি বুলবুলচন্ডী কিন্তু আরবান টাউনের মতো এরিয়া, হবিপুর ব্লকের প্রাণকেন্দ্র কিন্তু বুলবুলচন্ডী। বুলবুলচন্ডীর মতো এলাকাতে কোনো পার্ক ছিল না, পার্কের ব্যবস্থা, যেটা ফিফথ ফিনান্স কিন্তু আমাদের রাজ্য সরকারের ফান্ড থেকে এই কাজগুলো চলছে। এখানে সিনেমা হলের পাশেই আমাদের একটি পার্ক তৈরি হয়েছে, যেখানে আপনি গিয়ে দেখতে পাবেন যে অনবরত কী ধরনের বাচ্চারা এসে সারাক্ষণ গার্জেনরা বাচ্চারা এসে বসে খেলাধুলা করে। যে পার্কটি আমাদের চোখে পড়ার মতো একদম নিদর্শন একটি কাজ আমাদের, যেটা সার্বিকভাবে মানুষজন বাচ্চারা ব্যবহার করতে পারছে। পার্ক করেছি আমরা, বাস স্ট্যান্ড করেছি, যে বাস স্ট্যান্ডটাতে আজকে আমাদের বুলবুলচন্ডীতে দাঁড়িয়ে গাড়ি বাসে উঠবে সেই জায়গাটা ছিল না, পরিবেশ ছিল না, সেটা কিন্তু আমাদের তৃণমূল সরকার আমাদের মাধ্যম দিয়েই কিন্তু হয়েছে। আপনাদের উন্নয়ন বলছেন যে এখানটাতে আমি 35টি সাবমার্সিবল বলে দিতে পারবো, এলাকা জুড়ে সোলার লাইট বলে দিতে পারবো প্রায় 80খানা, যেইগুলো সম্পূর্ণটা বিগত যে আমাদের এমপি ছিল সেই এমপির মাধ্যম দিয়ে কাজ হয়েছে। এবং এই এমএলএ এই এলাকার আমাদের হবিপুর ব্লকের পঞ্চায়েত সমিতি হলো বিজেপির, এমএলএ বিজেপির, এমপি বিজেপির। আপনি সমস্ত চত্বর জুড়ে ঘুরে দেখান যে এমপির কাজ কোথায় আছে আর এমএলএর কাজ কোথায় আছে। আর মমতা ব্যানার্জির কাজ খুঁজবেন, আপনি যেই পথেই যাবেন, পথশ্রী, কন্যাশ্রী, কোন উন্নয়নটা উনি করছেন না বা কোন মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না। কোনো একটি ফ্যামিলি দেখাতে পারবেন যে ফ্যামিলিটি মমতা ব্যানার্জির কোনো প্রকল্প বা কোনো কাজ সে টাচ করতে পারেননি, বা কোনো পরিবারে গিয়ে পৌঁছায়নি মমতা ব্যানার্জির প্রকল্প? অবশ্যই কথা তো হবে উন্নয়ন নিয়ে, কন্যাশ্রী, রূপশ্রী তো আছেই, সবুজ সাথীও আছে। কথা বলবো, আমাদের সাথে রয়েছেন সিপিএমের প্রতিনিধি। কি বলবেন, আপনাদের সময় কি ছিল আর এখন কি নেই, কি চাইছেন? পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন যে
যাত্রা অভিনয়টা দেখেনি, সেটা এই মোদি আর দিদি আসার পরে দেখতে পাচ্ছি। কারণ আমরাই দেখেছি টিভি পর্দায় দেখাচ্ছে যে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে, উনি চোর। যখন বিজেপিতে ঢুকলেন তখন উনি সাধু। আবার যখন শুভেন্দু অধিকারী মোদির দিকে চলে গেলেন তখন আমরা দেখতে পাচ্ছি যে দিদি বলছে যে সিঙ্গুর নন্দীগ্রামে যে গুলি চলেছিল সেটা বুদ্ধদেব ভট্টাচার্য চালায়নি, বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ সে গুলি চালায়নি, চালিয়েছিল শুভেন্দু অধিকারীর লোক। তাহলে সেই শুভেন্দু অধিকারীকে 10 বছর দিদি ক্ষমতায় রেখে জিতার পরে কেন সরকারে রাখলো? প্রথম অপরাধ তো তিনিও করে দিলেন, আবার মোদিও তাকেই আবার নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে সাধু বানিয়ে দিলেন। তো দেশের উন্নয়ন কখন হবে? যখন দেশের সাধারণ যুবকরা স্বাবলম্বী হবে তবে দেশের উন্নয়ন হবে। একটা বাড়ি তৈরি করতে গেলে প্রথমে কনস্ট্রাকশন পিলারটা মজবুত হওয়া দরকার। পিলারেই যদি গলদ থাকে উপরে ছাদ তো ভেঙে পড়বেই, এ তো বাস্তব সত্য কথা। যুবকদের এগিয়ে আসা দরকার। দীর্ঘদিন ধরে যুবকরা, আমাদের টাইমে দীর্ঘদিন ধরে যুবকরা আসেনি, মানে যাদের কোনো কামাই ছিল না, যার বাবা 300 টাকা বেতনে কাজ করতো, তার ছেলে হাই স্কুলে চাকরি পেয়েছে। এখানে বহু উদাহরণ আছে এরকম। আমার পূর্ববর্তী বন্ধুর পাড়াতেই আছে, যার বাবার 3000 টাকা দেওয়ার ক্ষমতা ছিল না, তার 2 ছেলে হাই স্কুলে চাকরি করছে। তাইলে গেলে প্রত্যেক বছর সার্ভিস প্রতিষ্ঠান হতো, প্রত্যেক বছর সুযোগ পেত ছেলেরা, কিন্তু আজ তো সেই সুযোগটা পাচ্ছে না, দীর্ঘদিন ধরে বন্ধ। দীর্ঘদিন ধরে বছরকে বছর ধরে আপনার মেয়েরা ছেলেরা অবস্থান করছে চাকরির জন্য, ন্যায্য বিচার চাইছে, তারা পাচ্ছে না। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে 100 দিন ধরে বিচার পেল না, প্রায় 1.5 বছর হতে, প্রায় 1 বছর ওপর, মানে 1.5 বছরের কাছাকাছি হতে চললো, তারা অবস্থান করার কোনো ফিডব্যাক পেল না। আবার দিদি দেখছি মোদির কাছে 100 দিনের টাকার জন্য উনি অবস্থান করছে। তো আমি যাকে ফিডব্যাক দিলাম না সেই কাজ আমি করতে গেলাম কেন? এটা তো ভাবা উচিত যে আমি অবস্থানের মূল্য দিচ্ছি না, যে তাদের দাবিটা ন্যায্য, তারা দাবির কোনো ফিডব্যাক দিলাম না, আমি আবার ফিডব্যাক চাইছি কেন ভাই চাইছি? তো এটা তো আমরা এই দুটো পার্টির ড্রামা দেখছি। যাত্রাতে দুজন মিলে মারপিট করলো, যখন যাত্রা শেষ ঘাড়ে হাত দিয়ে বেরিয়ে চলে গেল গল্প করতে করতে, চা খেতে খেতে। আমরা এই পাশে তাই চাই খাচ্ছি বসে বসে। আপনি বলছেন সেটিং চলছে? সব সেটিং টিম, একদম ফুল ড্রামা, একদম যে পারছে খেলে নিচ্ছে, তারপরে বেরিয়ে গিয়ে গলায় হাত দিয়ে দুজন মিলে গল্প করতে করতে চলে যাচ্ছে। এই ড্রামা দেখতে দেখতে আমাদের এখানকার যুব সমাজ ভেঙে পড়েছে। তাই দিনের পর দিন এখন চুরি চামারি বাটপাড়ি বেড়ে যাচ্ছে। যার হাতে মানুষের কামাই নেই তারা কি করবে? 34 বছরে মানুষ চাকরি পেত, এখন পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। তো মানুষ চাকরির পরিবর্তে 500 টাকা পাচ্ছে, তাই দেশের মানুষকে বিদেশে যেতে হচ্ছে কাজ করতে। 1000 টাকা হয়েছে, 1000 টাকা। একটা মানুষ চাকরি পেলে আজকাল 20,000 টাকা মিনিমাম, 20-25,000 টাকা নিচে বেতন নেই। তো একটা 20,000 টাকা যদি একটা পরিবারে 3 জন থাকে তারা যদি পায়, তাহলে কটা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া যায়? এইভাবে করে মানুষকে একটা প্রভাবিত করে ভোট নেওয়ার একটা পলিসি এটা, যে 500 টাকা করে যদি 200 লোককে দিই, 200 লোক আবার গরিবে আসবে, কিন্তু চাকরি দিলে 5টা চাকরি দিলেই আবার টাকা শেষ হয়ে যাবে। এই পলিসি নিয়ে দিদি চলছে যে কি করে টিকে থাকা যায়। তো মানুষ যদি এতই গ্রহণযোগ্যতা থাকতো, তা 34 বছর সিপিএম থাকলো, তাহলে সিপিএমকে যারা হটালো বা দীর্ঘদিন থাকার ফলে স্বাভাবিক মানুষের যেটা প্রবলেম হয় যে এর চাইতে আমি বেটার কিছু চাই, কিন্তু বেটার যদি মানুষ পেত তাহলে পরবর্তী স্টেজে ক্রাইম করে ভোট দিতে হতো না। যা আমরা দেখছি দিনের পর দিন এখানে মার্ডার, এখানে নমিনেশন করতে দেওয়া হচ্ছে না। তখন যদি 10% থাকে, তো এখন এটা 100% পরিণত হয়ে গেছে ক্রাইমের ব্যাপারটা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখতে হবে যে মানুষ যদি ভালো ফ্যাসিলিটি পেত তাহলে মানুষ উদারভাবে দিয়ে ভোট দিত। যেমন মমতা ব্যানার্জি প্রথম যেবার ভোটে আসেন সেবার কিন্তু দিদিকে স্বতঃস্ফূর্তভাবে জনগণ সিপিএমকে হটানোর জন্য ভোট দিয়েছিল, যে দিদি বোধহয় সিপিএমের চাই বেটার কিছু দিবে। কিন্তু তার 5 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে দিদিকে জোর করে ভোট নিতে হচ্ছে। তাহলে দিদি নিজেই বুঝতে পেরেছে আমি সিপিএমের চাইতে বেটার কিছু করিনি, তাই আমাকে ক্রাইম করে ভোট না নিলে আমাকে সরকার থেকে উল্টে দিবে। তাই দিদি মোদি অ্যাডজাস্টমেন্ট করছে, এখানে মোদি লাগাচ্ছে বর্ষি, দিদি করছে চলে যাচ্ছে। যেখানে কংগ্রেসের পজিশন ভালো আছে সেখানে গিয়ে দিদি প্রার্থী দিয়ে কংগ্রেসকে ডাউন করার চেষ্টা করছে, যাতে অটোমেটিক মোদি বেরিয়ে যায়। আর মোদিও চাইছে দিদি যেন পশ্চিমবঙ্গে থাকে, কারণ যদি সিপিএম বা কংগ্রেস সিপিএম জিতে তাহলে মোদিকে ভোট দেবে না, সে সাপোর্ট করবে কংগ্রেসকে। তাই খারাপ হোক ভালো হোক মন্দ হোক দিদি থাকলে আমার সুবিধা। তাই মোদি আর দিদি ড্রামা করে গট গেম খেলছে। ওকে, অর্থাৎ সেটিং চলছে। এই সেটিং তত্ত্ব নিয়ে কথা হবে। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে এবং সেই লোকসভা নির্বাচনকে ঘিরেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। ইন্ডিয়া জোট রয়েছে একদিকে, অন্যদিকে এনডিএ জোট রয়েছে, কথা হবে নিয়ে। সবাই একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছে চায়ের আড্ডায় জমে উঠেছে।
কোথাও সেটিং তত্ত্ব উঠে আসছে, তো কোথাও দুর্নীতির কথা উঠে আসছে। সেটিং যখনই কথা চলে আসছে, সেটিং নিয়ে কথা বলবো সিপিএমের সাথে। জোট তো আপনারা করেছেন তৃণমূলের সাথে, হ্যাঁ, জোট তো ইন্ডিয়া জোট তো আপনারা করেছেন তৃণমূলের সাথে। সে তো কংগ্রেসের সঙ্গে জোট করেছিল, তারপর তো তার 1 বছর রাজাতে ভেঙে দিয়ে গুটিয়ে নিল নিজের স্বার্থের জন্য। কিন্তু সিপিএমের সঙ্গে জোট তো মমতা ব্যানার্জি চেয়েছিল জোট করার জন্য, তারপরে যখন উনি দেখছেন যে ওদিকে মোদি সাহেব লাগাচ্ছে বড়ছি, উনি ব্যাক করে চলে গেলেন, নিজের ফিল্ডে চলে গেলেন। যদি ওখানে না যাই, এদিকে করলে আমার এগুলো যাচ্ছে, ওদিকেও যাচ্ছে, এই জন্য উনি ব্যাক করে চলে গেলেন। সেটিং তো উনি করছেন ওখানে গিয়ে, আমরা তো সেটিং করিনি মোদির সঙ্গে। কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে তো মমতা রয়েছেন, তৃণমূলও রয়েছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সিপিএমের প্রথম কথা হচ্ছে দেশে বিজেপির প্রথম আমাদের শত্রু, সেকেন্ড টাইম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কোনো ইসে না, মেন শত্রু হচ্ছে আমাদের বিজেপি। আমরা সাম্প্রদায়িক যে দলটা বলছে সেই দলটাকে আমরা গ্রহণ করতে চাইছেন আমাদের পার্টি। তাদের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নাই। মমতার সঙ্গে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু ওর সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না, এরকম জায়গাতে দাঁড়িয়ে এই জিনিসটা করেছে। কারণ হচ্ছে যে মানে যেটা হচ্ছে কথা, নর্দমার জল খেয়ে তাও মানুষ কিছুক্ষণ বেঁচে থাকতে পারে, কিন্তু থাইডিন খেয়ে বেঁচে থাকতে পারে না। অবশ্যই কথা বলবো, এই নিয়ে কথা হবে যে মমতার সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু বিজেপির সাথে করা যায় না। আর এখান থেকেই তো প্রমাণিত হচ্ছে যে বর্তমানে সেটিং তত্ত্ব বলে যে গলা ফাটাচ্ছেন সবাই, তো তাতে ইন্ডিয়া জোট আপনারা সকলেই জানেন যে একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা একা লড়ছে, অন্যান্য সব দলকে নিয়ে একটা ইন্ডিয়া জোট তৈরি করেছে কংগ্রেস এবং তার প্রতিনিধিরা যারা আছেন। এবং সেখানে আপনি দেখবেন যে শুধু আমাদের ভারতবর্ষ নয়, ভারতবর্ষ থেকে গোটা বিশ্বে আজকে বর্তমান যে সরকার চলছে, ভারত সরকার, সে ভারত সরকারের যে বর্তমানে যে নামটা আসছে আমাদের, যে আজকে যদি আমাদের যে পাসপোর্ট আছে না, সে পাসপোর্টেরও কিন্তু দাম বেড়ে গেছে আজকে মোদি সরকারের জন্য। দেখেন, এটা মনে মনে সবাই আমরা বিশ্বাস করি যে আজকে মোদি থাক এবং মোদি আরও 50 বছর 100 বছর থাক, এরকম ভাবি আমরা। পাসপোর্টে না, গ্যাসেরও তো বেড়েছে, তেলেরও বেড়েছে। তেলের দাম বেড়েছে, সেটা বহির্বিশ্ব থেকে শুরু করে বর্তমান ভারতবর্ষে যে মুদ্রাস্ফীতি আছে তার দরুন সেটা বাড়ছে, এবং সেটা বাড়ানোটা সেটা ইকোনমিক্যালি একটা ব্যাপার আছে, সেখানে বাড়ছে, এটা মানছি বাড়ছে। এবং সেই বাড়ছে যে সেটা কিন্তু সার্বিকভাবে বাড়ছে, একা একা হঠাৎ করে রাতারাতি বেড়ে যাচ্ছে এরকম ব্যাপার নয়। কিন্তু ভারতবর্ষে যে আমাদের ভারতীয়দের যে মান বেড়েছে, বা প্রত্যেকটা দেশের সাথে করে যে ভারতকে যে অন্য চোখে দেখছে, এটা কিন্তু আমরা মনে মনে কিন্তু বিশ্বাস করছি, প্রকাশ্যে হয়তো বলছি না। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ যদি আমরা থাকি না, তো পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে রাজ্য সরকারের কর্মীরা আছে, বর্তমানে যারা রাজ্য সরকারের কর্মীরা আছেন, সেখানে আপনি হাসপাতালের স্টাফ ধরতে পারেন, আপনি সেখানে পুলিশ কর্মীদের ধরতে পারেন, সেখানে আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালায় যে ব্লক লেভেলের যারা আছেন তাদেরকে ধরতে পারেন। তারা প্রত্যেকেই ক্যামেরার সামনে এক প্রকার তারা বক্তব্য রাখবেন, ক্যামেরার পেছনে আর এক রকম বক্তব্য রাখবেন, যে তারা বিরক্ত হয়ে গেছেন। তার মানে আপনি বলতে চাইছেন যে রাজ্যে কোনো উন্নয়ন নেই, কিন্তু কেন্দ্র সরকার উন্নয়নের শিখরে পৌঁছে গেছে। না, শিখরে পৌঁছে যায়নি এখনো, পৌঁছানোর জন্য এখনো অনেক সময় লাগবে এবং শিখরের দিকে এগোচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন আমার রয়েছে, আপনি যে বললেন যে রাজ্যে কোনো কাজ নেই, চাকরি বাকরি নেই, সেই জন্য পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে হচ্ছে। কেন্দ্র সরকারেরও তো চাকরি নেই, রেলে কই নিয়োগ হয়? অনেকদিন তো নিয়োগই বন্ধ হয়ে আছে। দেখেন, রেলের নিয়োগ নেই বলছেন, আজকে যদি আপনি পরিসংখ্যান দেখেন তাহলে যেভাবে করে পুরো ভারতবর্ষে যে নিয়োগপত্র আজকে যারা চাকরি, যেমন এখানে বলছিল না যে চাকরি দেব করে, সেই চাকরি দেব বলে যে কথাগুলো বলে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে একটা দুর্নীতি দেখাতে পারবেন না যে ওখানে কিন্তু দুর্নীতি হয়েছে। আজকে আপনি এখানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আপনি যে কোনো রকম একটা ছোট, আমাদের এই সামান্য মালদা জেলার এই হাসপাতালের একটা সুইপারের কাজের জন্য অ্যাপ্লাই বেরিয়েছিল, সেখানে অবধি ইঞ্জিনিয়ার লেভেলের ছেলেরা তারা অ্যাপ্লাই করেছে যে ওইখানে আমাকে চাকরিটা দেন। অবশ্যই আমরা খবর করেছি সেটা, যে ডোমের চাকরির জন্য কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছেলেও কিন্তু অ্যাপ্লাই করেছে, আমরা সেই খবর করেওছি। কিন্তু কথাটা হচ্ছে যে রাজ্যে কোনো উন্নয়ন হচ্ছে না, কেন্দ্র সরকার উন্নয়নের শিখরে না পৌঁছলেও কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছে। আমি আসবো আপনার কাছে। দেখুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়, উনি কিন্তু যা প্রতিশ্রুতি দিয়ে
আজকে বৈষ্ণবে বসেছেন, উনি তো বলেছিলেন কেন্দ্রের হারে ডিএ দেবেন। উনি যা বলেছেন কিছু হলে 4% দিয়ে কিন্তু দিয়েছেন, ঘোষণা করেছেন, তো কিছু হলেও দিয়েছেন। আজকে সেন্ট্রাল সরকার, মোদী সরকার 3 লক্ষ বেকারদেরকে চাকরি দিবে বলেছিলেন। আজকে প্রত্যেকের ঘরে ঘরে এক পাকা বাড়ি থাকবে, কাঁচা বাড়ি থাকবে না বলেছিলেন। উনি 100 দিনের টাকা দিবেন বলেছিলেন, 100 দিনের কাজ দিবেন বলেছেন। প্রত্যেকটা রাজ্যের মানুষ ভিন রাজ্যে কাজ করতে যাবেন না উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকে কোন প্রতিশ্রুতিটা উনি পালন করেছেন বলুন? আজকে গ্যাসের দাম 3 ডবল, 400 থেকে 1200-তে গিয়ে পৌঁছেছে। আপনি ছোট ছোট নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা ভাবুন। আপনি একটা পেস্টের দাম যেটা 10 টাকা ছিল সেটা গিয়ে 40 টাকা গিয়ে দাঁড়িয়েছে। তার মানে কত ডবল হয়েছে ভাবুন এই ক বছরের মধ্যে, এই 6 বছরের মধ্যে। তো সেটা জিএসটি লাগানো, তার ছাড়াও যে জিএসটি যে পরিমাণ হচ্ছে তারপরে আপনি ভেবে দেখুন 4 ডবল হতে পারে না কোনো জিনিসের দাম। যে কোনো জিনিসের দাম কী হারে বেরিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন 100% তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং 99% তিনি এখন পর্যন্ত সম্পূর্ণ করেছেন যা কথা দিয়েছিলেন। উনি চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি বের করছেন। কিছু আছে বিজেপিরই পরিকল্পিতভাবে, সিপিএমের এবং বিজেপির কিছু লোক আছেন যেগুলো বিজেপি এবং সিপিএমের লোকরাই কিন্তু বারবার গিয়ে হাইকোর্টে গিয়ে হাইকোর্টে গিয়ে কেস করে দিয়ে আটকে দেওয়া, সব কিছুকে স্থগিত করার ব্যবস্থা করছে যাতে উন্নয়ন রাজ্যে না হয়। দুর্নীতি যারা করেছেন মমতা ব্যানার্জি দুর্নীতিকে পছন্দ করেন না, উনি প্রশ্রয় দেন না। যারা দুর্নীতি করেছেন তারা ঠিক তাদের জায়গা মতো উনি শাস্তি পেয়েছেন। তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কোনোভাবেই আমরা তাদের পক্ষে আসেনি বা থাকেনি। যারা সঠিক কাজ করেছে, যারা মানুষের সঙ্গে থাকবে, মানুষের হয়ে কাজ করবে, তাদের পাশে মমতা ব্যানার্জি আছে, তাদের পাশে দল আছে, তাদের পাশে সাধারণ মানুষ আছে। তো এটা তো রাজ্য সরকার করতে পারতো, কিন্তু ইডিকে কেন আসতে হচ্ছে? ইডি এটা তো এখানে আপনারা বুঝতে পারছেন তো যে আমাদের রাজ্য সরকার আছে, রাজ্য পুলিশ আছে, রাজ্যের সিআইডি দপ্তর আছে, অথচ ইডিকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। আপনি কতগুলো ভিডিও ফাঁস হয়েছে, অডিও ফাঁস হয়েছে, যেখানটাতে দেখা গিয়েছে, শোনা গিয়েছে যে কোন শুভেন্দু অধিকারী বারবার ইন্ডিকেট করে কোন নিচু তলের স্তরগুলোর মানুষগুলো যারা কর্মী, যে সকল সাধারণ মানুষরা মমতা ব্যানার্জির জন্য খাটছেন বা থাকছেন বা মমতা ব্যানার্জিকে পছন্দ করেন, ভালোবাসেন, তার পাশে যাতে লোক না থাকে সেটা আটকানোর জন্য ইডিকে ব্যবহার করা হচ্ছে। ইডিকে ব্যবহার করা হচ্ছে না। ইডিকে ব্যবহার করার আগে অবধি আপনি নিজেও বললেন যে প্রশাসন কিন্তু তাদের কাছে আছেন, প্রশাসনের কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের যে পাওয়ারটা তাদের কাছে আছেন। তো তারা ব্যবহার করে দেখেছেন। আজকে সন্দেশখালি নিয়ে কি নাম তো আপনারা সকলেই জানেন, সেই নামগুলো আর নিচ্ছি না। কারণ মায়েদের যেভাবে করে মায়েরা, যারা আমরা এখান থেকে শিউরে উঠছি, আমরা অনেক কয়েকশো কিলোমিটার দূরে আমরা আছি, সেখান থেকে আমরা শিউরে উঠছি যে এরমও হতে পারে একটা বর্বরচিত এতটাও নিচে নামতে পারে বর্তমান যুগে। ওটা বিজেপির নাকি সাজানো বললো তো, আর বলেন না অগ্নিমিত্রা পালের সাজানো ঘটনা না। শুনেন, বিজেপির সাজানো না অন্যান্য কোনো রাজনৈতিক দলের সাজানো, এটা মানুষ সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। একটা দুটো ঘটনা, সে পার্কশিট থেকে শুরু করে আমরা দেখে এসেছি সব কিছু সাজানো ঘটনা। কোথাও একটা রেপ হলেই সেটা সাজানো ঘটনা, কোথাও একটা কিডন্যাপ হলেই সেটা হচ্ছে সাজানো ঘটনা। নিজেদের দোষগুলোকে ঢাকার জন্য সাজানো ঘটনা বলে দেওয়া সহজ, কিন্তু সেই দোষগুলো যে হচ্ছে সেগুলোকে যারা করছে তাদেরকে আটকানোটা বেশি দরকার ছিল। যেটা যদি রাজ্য সরকার নিজে স্বতঃপ্রণীতভাবে আটকাতো তাহলে আজকাল ইডিকে আসতে হতো না এখানে, তাহলে আজকাল সিবিআইকে আসতে হতো না। এই সমস্ত ঘটনার পর আসন্ন লোকসভা নির্বাচনে কি মনে হয়, আপনারা জিতবেন না ইন্ডিয়া? আমরা শুধু জিতবো না, 400 পার যেটা মোদিজি আমাদের বলেছেন সেই 400 পার অবশ্যই হবে। এবং সেই 400 পারের মধ্যে থেকে বর্তমানে যে পশ্চিমবঙ্গে যে আমরা 18টা সিট জিতেছি এবার বর্তমানে, মানে এই সময়ে, এইটা আমরা আগামী দিনে 33টার উপরে সিট জিতে আমরা এখান থেকে বেরিয়ে যাব। লোকসভা নির্বাচনে আপনারা জিতবেন? ইন্ডিয়া জিতবে, অবশ্যই টিএমসি জিতবে, না এনডিএ জিতবে? ঠিক কনফিউজিং আছে আর কি। অবশ্যই মমতা ব্যানার্জির পক্ষে ভোট হবে আমাদের এই রাজ্যে। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, মানুষের পাশে থাকা দেখে কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে ভোটটা হবে।
উনি যে সন্দেশখালি নিয়ে যে কথাটা বললেন সেখানটাতে আপনি অগ্নিমিত্রা পালের কথোপকথন হয়তো শুনে থাকবেন, যেটা সোশ্যাল মিডিয়াতে ওনারা ইডিকে ব্যবহার করে সেইটাকে সিঙ্গুর বানাতে চাইছেন। সিঙ্গুরের আন্দোলন যেইভাবে করে সিপিএম সরে গেছিলেন, যেটা বাস্তব ছিল, এখানটাতে ওটা পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে। এবার সন্দেশখালী পুরো ঘটনা সাজানো হচ্ছে, একদমই সাজানো হচ্ছে। এবং কিছু যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে, ইনসিডেন্ট হয়ে থাকে, সেখানটাতে তদন্ত করে দেখা হচ্ছে বা দেখা হবে। মমতা ব্যানার্জি কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেন না। উনি যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই সে শাস্তি পাবে, কিন্তু সেখানটাতে কোনো রকম অন্যায় হয়নি। আপনি দেখেছেন, যে শুনেছেন যে সেইটা পরিকল্পিত সাজানো গল্প। এটা একটা, আপনি বলছেন সাজানো গল্প, কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে ফলাফল কি হবে অবশ্যই সেদিকে তাকিয়ে থাকতে হবে। তবে শেষে প্রতিক্রিয়া নিয়ে নেব, আসন্ন লোকসভা নির্বাচনে সিপিএম কি জোট রাখছে তৃণমূলের সাথে? কংগ্রেস সিপিএমের জোটেই হবে, যা জানা যাচ্ছে। এটা ওপরে ঊর্ধ্বতম নেতৃত্বের ব্যাপার, এটা আমাদের মতো লোয়ার লেভেলের সেটিংয়ের ব্যাপার নেই। তারা যদি মনে করে যে প্রয়োজন হয়, সবাই যদি এগ্রি হয় তাহলে হবে, নাহলে যেরকমভাবে লড়াই হতো পূর্বে সেরকমভাবে হবে। আর অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট থাকবে কংগ্রেস সিপিএম। তৃণমূল থাকবে কি থাকবে না তা নিয়ে সংশয় রয়েছে, এবং তার উত্তর লোকসভা নির্বাচন এলেই আমরা জানতে পারবো। আর সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্য রাজনীতি নিয়ে, আমাদের এই এলাকাকে নিয়ে, মালদার এই বুলবুলচন্ডী এলাকাকে নিয়ে কথা হলো, এখানের উন্নয়ন অনুন্নয়ন নিয়ে কথা হলো, এখানের নিচুতলার যারা কর্মী রয়েছেন তারা তাদের মতামত জানালেন, আর পুরোটা বিচার করার দায়িত্ব আপনাদের। নমস্কার।